ভাইয়ার বিয়েতে গিয়ে ভাবির বড় বোনকে দেখে আমি ফিদা। ভীষণ লম্বা, ফর্সা, এক নজর কাড়া সুন্দরী। চোখের ভেতর যেন সমুদ্রের গভীরতা। সে গভীরতায় যে কাউকে ডুবিয়ে দিতে পারে ক্ষণিকেই। এত সুন্দর মেয়ে আমি জীবনে খুব কমই দেখেছি। ভাইয়ার পাত্রী দেখা থেকে শুরু করে গায়ে হলুদ পর্যন্ত কোনো কিছুতেই আমি থাকতে পারিনি। জেলা শহরে নিজের ব্যক্তিগত ব্যবসা শুরু করেছি মাস কয়েক আগে। এর মধ্যে বাড়িতে বিয়ের আগে আসার সুযোগ পাইনি। আজকে তো ভাইয়ার বিয়ে, না এসে পারা যায়? বাড়িতে আমার নিজেরও কিছু দায়িত্ব আছে। সবাইকে নিয়ে বরযাত্রী হয়ে চলে এলাম ভাইয়ার শ্বশুর বাড়িতে। এসে হলো ভয়াবহ দুর্ঘটনা। জীবনের সবচেয়ে সুন্দরী মেয়ের দেখা পেলাম। আমারও বিয়ের বয়স চলে, 27 বছর বয়স। ভাইয়ার বয়স 29। শুনেছি আমাদের হবু ভাবির বয়স 22 বছর। সে হিসেবে ভাবির বড় বোন বয়সে আমার থেকে ছোট হতে পারে। বিয়েবাড়িতে আমি শুধু ঘুরে ফিরে এই মেয়েটাকে দেখেছি। ভীষণ চুপচাপ, পরিচয় হয়নি প্রথমে। আড়াল থেকে দেখেছি সুন্দরীকে, আর ভাবিও দেখতে বেশ সুন্দর, কিন্তু বড় বোনটা আরও বেশি সুন্দর। ওনার জামাইটাকে একবারও দেখলাম না সাথে। আমার ভীষণ আগ্রহ এই নারীর প্রতি। আমার আম্মা আসেনি আজকে বরযাত্রী হয়ে, শুধু আমরা এসেছি। আড়ালে গিয়ে আম্মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, আম্মা, ভাবির বড় বোনের জামাই কি করে? মহিলা মানুষের ব্যাপারে তোর এত কথা জানার দরকার কি? আম্মার ধমকে আমি আর কথাই বাড়াতে পারিনি। আমতা আমতা করে ফোন কেটে দিলাম। মনে মনে ভাবছি, আমি আবার ধরা খেয়ে গেলাম না তো আম্মার কাছে? কিছুটা ভয় পেলাম। শুনেছি ভাবির ভাইয়েরা ছোটখাটো চাকরি করে, বাবা নেই ভাবির। বিয়েবাড়িতে কতবার চেষ্টা করেছি শুধু বেআইনের সাথে একটু আলাপ করার জন্য, কিন্তু কোনোভাবেই আলাপ করার সুযোগ পেলাম না। যখন বিদায় নেবার পালা, তখন উনি সামনে আসলেন। আমি কাছে গিয়ে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম বিআইন সাহেবা, আমি সম্পর্কে আপনার বিআই, পাত্রের ছোট ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? এইটুকু বলে তিনি কেটে পড়লেন। আমার জবাব শোনারও অপেক্ষা করেননি। এরপরে আমি কয়েকবার উঁকি দিয়েও আর দেখতে পেলাম না। ভঙ্গ হৃদয় নিয়ে এলাম নিজ বাড়িতে। ভাইয়ার বউ নিয়ে পুরো বরযাত্রীও ফেরত এসেছে। বাড়িতে এখন বধূ বরণ চলছে। মা এসে ভাইয়ার সাথে ভাবিকে নিয়ে গেলেন ঘরে। ভাবছি কিভাবে কথা বলা যায় ভাবির সাথে। আমার মনের ভেতরে এখনও তার বড় বোনের চেহারাটাই। অনেক মানুষজন এসেছে ভাবিকে দেখতে। একটু যে বসে আলাপ করব সে সুযোগও নেই। বধূবরণ সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলো এসার পরে। রাতে খাবার পর্ব চলছে। এর মধ্যে কয়েকবার ভাবির আশেপাশে ঘুরেছিলাম, কিন্তু আলাপ করতে পারিনি। রাতে ভাইয়া যখন বাসর ঘরে যাবে, আমিও তার পিছু নিলাম। ভাইয়াকে বললাম, আমাকে একটু নিয়ে যাও না, ভাবির সাথে একটু কথা বলি। সেভাবে কথাও হয়নি। ভাইয়া সহজেই আমার আবদার গ্রহণ করলো। আমাকে নিয়ে গেল বাসর ঘরে। ভাবি বিশাল ঘোমটা দিয়েছে আমাকে দেখে। আমার সাথে যদিও পরিচয় হয়নি, সম্ভবত আমার ছবি দেখেছে আগে। চিনতে পেরে ঘোমটা টেনেছে বড় করে। ভাইয়া বসেছে খাটের উপরে, ভাবির পাশে। আমি একটা চেয়ার টেনে বসলাম বিছানায় অদূরে। ভাবির সাথে পরিচিত হতে শুরু করলাম। আমি রিহান, আপনার একমাত্র দেবর। জি। বেশ লাজুক কণ্ঠে ভাবি জবাব দিলেন। কেমন লাগছে আমাদের এখানে? আলহামদুলিল্লাহ ভালো। আমি আস্তে আস্তে ভাবির ভাইদের সম্পর্কে জানতে চাইলাম। ভাবি জানালেন তার 2 ভাই বিবাহিত, বাচ্চা কাচ্চাও আছে দুজনেরই। ভাই বোনদের মধ্যে সবার ছোট ভাবি। আমি ভীষণ আগ্রহে জিজ্ঞেস করলাম, আপনার বড় বোনের হাজবেন্ড কি করে? আপনি জানেন না আমার বড় বোনের কথা? ভাবি পাল্টা প্রশ্ন করলো আমাকে। আমি অবাক হলাম, কিভাবে জানবো তার বড় বোনের কথা? কৌতূহলী কণ্ঠে বললাম, কি ঘটনা বলুন তো? ভাবি বলতে শুরু করলেন, আমার বড় বোন তো বিধবা। বিধবা শব্দটা শুনে আমার ঠিক ভালো লাগলো নাকি খারাপ লাগলো নিজেই বুঝতে পারলাম না। তবে বুঝলাম মনের ভেতর কিছু একটা লেগেছে, বেশ তীব্রভাবে। আর কিছু জিজ্ঞেস করার ইচ্ছে ছিল না। ভাবি নিজেই বললেন, আমার বড় বোন বিয়ের 27 দিন পরেই বিধবা হয়েছে। মনটা ভারী হয়ে উঠল আমার। আর শুনতে পারলাম না কিছুই। শুধু ভাইয়াকে বললাম, আমি রুমে যাচ্ছি, তোমাদের বাসর ঘরের দরজাটা লাগিয়ে দিও। নিজে এসে গা এলিয়ে দিলাম বিছানায়। রাতভর ওই বিধবা মেয়েটার কথাই মনে পড়ল। অনুভূতিগুলো এমন যে মেয়েটাকে আমি চাই। কোনো কিছুতে ভনিতা কিংবা বাহানা করতে আমি একদমই পছন্দ করি না। সকালবেলা উঠে আমি অপেক্ষা করছিলাম ভাবির সাথে কথা বলবো। ভাবি যখন নাস্তার টেবিলে এলো, আমি তখন কয়েকবার চক্কর দিলাম টেবিলের পাশে। নাস্তা শেষে ভাবি ফিরে যাচ্ছিল কক্ষে। আমি পিছু নিলাম। ক্ষণিক এগিয়ে গিয়ে একটু কেশে মনোযোগ আকর্ষণ করলাম। তারপর ধীর কণ্ঠে বললাম, ভাবি, আজ তো আপনাদের বাড়ির সবাই বৌভাতে আসবে আমাদের এখানে। হ্যাঁ, প্রায় সবাই আসবে। ভাবি জবাব দিলেন, আপনার ভাই বোন সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিবেন ভালো করে। পরিচয় যদিও হয়েছে, তবুও আরেকবার পরিচিত হতে চাই। ঠিক আছে। ভাবি তার কক্ষে চলে গেল। দুপুরে আমাদের বাড়িতে বৌভাতের প্রোগ্রাম শুরু হলো। ভাবিদের বাড়ি থেকে প্রায় সবাই এসেছে। শুধু এলো না সে যাকে আমি চেয়েছি। আমি আর গেলাম না ওদের কাছে দ্বিতীয়বার পরিচিত হতে।
বিকেলে ওই পক্ষের লোকেরা ভাইয়া ভাবিকে সাথে নিয়ে ফিরে যাবে তাদের বাড়িতে। যখন ভাইয়া বাসা থেকে বের হলো তখন আমি সামনে গিয়ে বললাম, ভাইয়া একাই যাচ্ছ শ্বশুরবাড়ি, আমাকে তো একটু সাধলে না, এমনটা তুমি করতে পারলা? তুইও বেড়াতে গেলে বাড়ির ওই দিকটা দেখবে কে? ভাইয়ার যৌক্তিক জবাব শুনে আমি বললাম, আমি সব গুছিয়ে আসবো, তুমি একবার বলে দেখো না। ঠিক আছে, সব গুছিয়ে চলে আসিস। ভাইয়া তখনই চলে যায় শ্বশুর বাড়ি। রাত 10টা নাগাদ বাড়ির সব কাজ মিটিয়ে নিলাম। ইভেন্ট ম্যানেজমেন্ট, ডেকোরেটর, বাবুর্চি সহ যারা সহযোগিতা করেছে সবার পাওনাই মিটিয়ে দিলাম। বাড়ির মেহমানদের রাতে খাওয়া দাওয়া সহ সব কিছু তদারকি করলাম। রাত 10:30টায় রওনা দিলাম ভাবিদের বাড়ির উদ্দেশ্যে। গিয়ে পৌঁছালাম রাত 11:30টায়। সে বাড়ির লোকজন ঘুমন্ত। ভাবির রুমে ভাইয়া চুপি চুপি অপেক্ষা করছিল আমার জন্য। জানতো আমি যাব। বাড়ির সামনে বাইক থামতে ভাইয়া এগিয়ে এলো। ভাবি দৌড়ে গিয়ে মা আর বোনকে ঘুম থেকে জাগিয়েছে। ভাবির মা ছুটে এলেন প্রথমেই। ভাইয়াকে রুমে যাবার আদেশ করে বললেন, নতুন মেহমানকে আমরা দেখছি, তুমি যাও রুমে গিয়ে ঘুমাও। আমিও ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তোর মুখটা এমন শুকনা দেখাচ্ছে কেন? কিছু খেয়ে আসিসনি? খেয়েছি সামান্য, তুমি যাও ঘুমাও তো। ভাবির মা ফিরতে ধমক দিল ভাইয়াকে, জামাই তোমার ভাইকে কি আমরা ফেলে দেব নাকি? তোমার মনে হচ্ছে খুব চিন্তা, যাও তো তুমি ঘুমাতে যাও। ভাইয়া রুমে চলে গেছে। আমাকে ডাকা হলো ডাইনিং টেবিলে। ভাবির মায়ের সাথে আমাকে ভাত দিতে এলেন বেআইন। ভাবির মাকে আমি খালাম্মা ডাকি। খালাম্মার দিকে চেয়ে বললাম, আরেকটু শশা লাগবে। খালাম্মা চলে গেলেন কিচেনে শশা আনতে। বেআইনও কিছু একটা আনার জন্য চলে যাচ্ছিল। আমি অনুরোধ করে বললাম, বেআইন আপনি এখানেই থাকেন, আমি আবার নতুন জায়গায় ভূতের ভয় পাই। পুরুষ মানুষ হয়ে ভূতকে ভয় পাই। এমন অদ্ভুত কথা শুনে বেআইন মনে হয় লজ্জা পেল। আমি জিজ্ঞেস করলাম, আপনি এত লাজুক কেন বেআইন? প্রেম ট্রেম আছে নাকি? বেআইন আরও বেশি লজ্জা পেল। জবাব দিল না কিছুই। আমি শুধু জানতে পারলাম বেআইনের নাম লিসা। পরদিন সেই বাড়ির বিভিন্ন লোকের মারফতে জানতে পারলাম, না প্রেম ট্রেম নেই, বেআইন আমার কমপ্লিট সিঙ্গেল। দুপুরে আমি ফিরে এলাম বাড়িতে। এসে আম্মাকে জানালাম ভাবির বিধবা বোন লিসাকে বিয়ে করতে চাই। আম্মা প্রথমে কষিয়ে এক চর মারল গালে। আমি বললাম, চর মেরে লাভ নেই, যা বলেছে তাই, বিয়ে আমি লিসাকেই করব। বিষয়টা নিয়ে মামা খালাদের সাথে আলোচনা করলেন আম্মা। সবাই আম্মাকে বুদ্ধি দিল, নতুন বউয়ের ফ্যামিলি ভালো না, ওরাই কোনোভাবে ফাঁদে ফেলেছে মনে হয় রিহানকে। নানা বাড়ির লোকেদের বুদ্ধিতে আমার বিরুদ্ধে আম্মা বেশ শক্ত অবস্থান নিলেন। আম্মা সব ব্যাপারে আমার নানা বাড়ি থেকে বুদ্ধি ধার আনেন। আমার ঘটনায় তো দাদাবাড়ির লোকেরাও আমার বিরুদ্ধে। আমিও নাছরবান্দা, সবাইকে বলে দিয়েছি বিয়ে করলে লিসা বেআইনকে করব। আমি ফিরে আসি জেলা শহরে, আমার ব্যবসার ওখানে। ভাইয়া শ্বশুরবাড়ি থেকে ভাবিকে নিয়ে ফিরে আসে বাড়িতে। প্রথমে সবাই ভীষণ বিরূপ আচরণ করতে শুরু করে ভাবির সাথে। ব্যাপারটা এমন যেন আমার ভাবিই দোষী। বেচারি কিছুই বুঝতে পারেনি। 2-1 দিনের মধ্যে ভাবিও জানতে পারে আমার আসল ঘটনা। ঘটনা শুনে আমি শহর থেকে ফিরে আসি বাড়িতে। সবাইকে বোঝাই এই ঘটনায় ভাবির কোনো সংশ্লিষ্টতা নেই, ভাবির ফ্যামিলিরও না। আমি নিজেই ওই বিধবা মেয়ের প্রেমে পড়েছি। কিন্তু কে বিশ্বাস করবে আমার কথা? সব দোষী নাকি ভাবির আর তার ফ্যামিলির। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাই ভাবির সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করা হয়। সেই সাথে পুনরায় আমার সিদ্ধান্তও জানিয়ে দিই, আমি বিধবাকে বিয়ে করব। মাঝখানে রাগ করে 15 দিন আমি বাড়ি আসিনি। 15 দিন পরে আম্মা আমাকে খবর দিয়ে নিয়ে আসেন বাড়িতে। আমি বাড়ি আসি। আমার নানা বাড়ি, দাদা বাড়ির সবার সাথে আলাপ করে আম্মা সিদ্ধান্ত নিয়েছেন, আমি যদি বিধবা বিয়ের সিদ্ধান্ত থেকে ফিরে না আসি তবে ভাইয়ার সংসারটা ভেঙে দেবে। ওই ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক রাখবে না, তাহলে নাকি আমি এমনি এমনি ফিরে আসব। ভাবির বাবার বাড়ির লোকজনেরাও জেনে গিয়েছিল আমি বিধবা মেয়েটিকে পছন্দ করেছি। তাদেরকে ওয়ার্নিং দিয়েছে, যদি কোনোভাবে আমি সেই বিধবার সাথে যোগাযোগ করি তাহলে ভাইয়ার সংসারটা ভেঙে দেবে। তারা যেন আমাকে কোনোভাবেই প্রশ্রয় না দেয়। আমার জন্য ভাইয়ার সংসার ভেঙে যাবে, এটা তো হতে পারে না। আমি সাময়িকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এদিকে খুব দ্রুত আমার জন্য পাত্রী দেখা শুরু হলো। কোনো এক পাত্রীকে পছন্দ করলেই নাকি বিয়ে করিয়ে দেবে। আমি প্রথমে কোনো পাত্রী দেখতে রাজি হলাম না। সবার বুদ্ধিতে আম্মা বিভিন্ন রোগের বাহানা শুরু করলো। আমার পছন্দসই কোনো এক মেয়েকে বিয়ে করার অনুরোধ করলো। আমার মনের ভেতরে ছিল সেই বিধবার নাম। 27 দিনে বিধবা হয়েছিল মেয়েটি। এই 27 দিনের বিয়েতে কি এমন সমস্যা? সমাজ কেন মেনে নিতে পারে না? এর মধ্যে আম্মা বোঝাতে শুরু করলো আমি যেন তার ভাইয়ের মেয়েকে বিয়ে করি। এখনই বিয়ে না করলে আমার ভাইয়াকে বউসহ বাড়ি থেকে বের করে দিবে। ভাইয়া ভাবি নাকি সব নষ্টের গোড়া। অবাক ব্যাপার হচ্ছে আত্মীয় স্বজন সবাই আম্মার পক্ষে। আমি পড়ে গেলাম মহাবিপদে। ভাইয়ের নতুন বৈবাহিক জীবনে নিত্য অশান্তি হচ্ছিল আমার কারণে। আম্মা ভীষণ বিরক্ত ছিলেন ভাবির ওপরে। বিনা দোষে বেচারি দোষের বোঝা বয়ে যাচ্ছিল। এদিকে কাজবাজ বন্ধ করে তো আর থাকা যায় না। নতুন ব্যবসা আমার, কাজেও মনোযোগ দিতে হচ্ছে পরিপূর্ণভাবে। আমি মাকে জানিয়ে দিলাম লিসাকে বিয়ে করব না, তবে অন্য কাউকেও এখনই বিয়ে করব না। আম্মা সন্দেহ করলেন আমি চালাকি করছি।
মায়ের মন তো অনেক কিছুই বোঝে। মামাতো বোনের সাথে আমার বিয়েটা একদম ঠিক করে ফেলতে চাইলেন। আমি ডিরেক্ট জানিয়ে দিলাম, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এভাবে আমার সাথে বাড়াবাড়ি করলে বিয়ে তো দূরের কথা, জীবনে আর ঘরেই ফিরব না। আম্মা কিছুটা ভয় পেলেন। আমি একটা জিনিস নোটিস করলাম, আম্মা ভাবির সাথে এখনও খারাপ ব্যবহার করেন, কারণে অকারণে। বুঝলাম আমার প্রেমে পড়ার অপরাধ হয়তো সারা জীবনই খারাপ ব্যবহার করবেন এবং দোষীও করে যাবেন ভাবিকে। আমি অন্যত্র বিয়ে করলেও ভাবিই খারাপ থাকবে, ভাবির বোনকে বিয়ে করলেও ভাবিই দোষী হবে। ব্যাপারগুলো আমার অসহ্য লাগলো। মাসখানেক পরে আমি ঢাকায় এয়ারপোর্টে বসে আম্মাকে কিছু ছবি পাঠালাম। এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে কিছু ভিডিও দিলাম। শেষ পর্যন্ত ভিডিও কলে যুক্ত হলাম আম্মার সাথে। আমার লোকেশন দেখে আম্মা বিস্ময়ে আতঙ্কের সাথে জিজ্ঞেস করলেন, তুই কই বাপ, তুই কই? আমি জবাব দিলাম, এয়ারপোর্টে। আম্মা পাল্টা প্রশ্ন করলেন, এয়ারপোর্টে তোর কি? দেশ ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না আর এই দেশে। শেষবারের মতো দেখে রাখো আমাকে, আর কোনোদিন এই চেহারা তোমাকে দেখাবো না। আম্মা ভীষণ কেঁদে কেটে জবাব দিলেন, বাপ তুই যা চাস আমি তাই দিব, তুই যাইস না বিদেশে, তুই গেলে আমি কারে নিয়ে বাঁচবো? আমি বললাম, তোমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির লোক তোমাকে দেখে রাখবে, আমাকে দিয়ে তোমার কি প্রয়োজন? বাপ আমি কারো কথা শুনবো না, তুই রাগ হইয়া দাস ছাড়তাছস, তুই ফিরে আয় বাপ, আমি লিসারে বউ করে আনবো, তোমারে বিশ্বাস করি না। বাপ রিহান, খোদার কসম করে কইতাছি, লিসারে বউ বানায় আনবো। আমি বিশ্বাস করলাম আম্মার ওয়াদাকে। আসলে আমি ছিলাম এয়ারপোর্টের অভ্যন্তরীণ অংশে। যশোর থেকে বিমানে ঢাকা গিয়েছি আম্মাকে বোকা বানানোর জন্য। আম্মা বুঝতেই পারেনি অভ্যন্তরীণ এয়ারপোর্ট আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পার্থক্য। এটা বোঝা খুব সহজ নয়। মাসখানেক পরে বিয়ে হলো আমার আর লিসার। আম্মার সম্মতিতেই বিয়ে। আত্মীয় স্বজন তেমন কেউ আসেনি বিয়েতে। দুজন অল্প বয়সী কাজিন এসেছে, বাকিরা আমার বন্ধু বান্ধব। আমি বিরাট পাপের কাজ করেছি বিধবা বিয়ে করে, এমনই মনে হলো যেন সবার কাছে। বিয়ের কয়েকদিন পরে আম্মা পুরোপুরি বদলে গেলেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কুবুদ্ধিতে আম্মা আলাদা খেতে শুরু করলেন। ভাবির হাতের কিছু খেতেন না। আবার আমার শহরের বাসায়ও আসেনি। লিসাকে নিয়ে আমি শহরেই থাকতাম। অসুস্থ হলে আম্মা তার ভাই বোনদের বাড়ি থেকে খাবার চেয়ে আনতেন। মানুষ বউদেরকেই দোষী করত। আম্মার অসুস্থতার কথা শুনলে আমি রাতে বাড়ি চলে যেতাম। আমরা দুই ভাই মিলে রান্না করে দিতাম। আম্মা সেগুলো ছুতেনও না, সবই ভাড়াটে বুদ্ধি, আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের। আমি বিধবা বিয়ে করে কোনো গন্ধ পাইনি, আমার আত্মীয় স্বজন গন্ধ পায় বিধবার গায়ে। ব্যাপারটা খুব অদ্ভুত না? এখন বিধবা বিয়ে করার কারণে আমার গায়েও গন্ধ পায়। সব দূরে সরে গেছে আমার কাছ থেকে। এত এত ভালো মানুষ সমাজে, খোঁজ নিয়ে দেখা যায় অনেকেই রাতের আধারে পরনারীর কাছে যায়। আর বিধবা বিয়ে করে আমি চিরদোষী হলাম। সময়ের সাবলীল ধারায় পেরিয়ে গেছে 3টি বছর। আমি এখন এক পুত্রের জনক। ব্যবসা বাণিজ্য বেশ সফল। আফসোস একটাই, আমার আম্মা অসুস্থ। বছর দেড়েক আগে এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় আম্মা স্লিপ কেটে পড়ে যান গ্রামের বাড়িতে। আম্মার ডান পায়ের উরু ভেঙে যায়। আমি শহরে এনে চিকিৎসা করাই। তখন একটানা প্রায় 6 মাস ছিলেন আমার বাসায়, একরকম বিছানা সজ্জা। তখন আমার স্ত্রী লিসা আম্মার খাবার থেকে শুরু করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া সহ যাবতীয় কাজ তদারকি করেছে। সে 6 মাসে আম্মার ভাই বোন, ভাবি সবাই একবার করে আসেন আমার বাসায় অসুস্থ আম্মাকে দেখতে। সবাই আমার বউয়ের সামনে আম্মাকে খোঁচা মেরে কথা বলতেন। পুতের বললগে হিংসা করছিলি না, এই কারণে আজকে এই অবস্থা, তুই নিজে খারাপ, আল্লাহ তোর বিচার করছে। আম্মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন তাদের পানে। তাদের বুদ্ধিতেই আম্মা আলাদা খেয়েছেন। বৃষ্টির ভেতরে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন, অথচ তারাই এসে আম্মাকে দোষী করত। আমার বউ, ভাবি দুজনই মনে মনে খুশি হতো আম্মাকে খোঁচা দিতে দেখে। কিন্তু আমি বউকে এবং ভাবিকে ডেকে আনলাম আম্মার সামনে। তারপর আম্মাকে জিজ্ঞেস করলাম, তুমি যে বউদেরকে মেনে নাও নাই, এটা তো এইসব আত্মীয় স্বজনদের কুবুদ্ধির কারণে, তাই না? আম্মা বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠলেন। আমি আমার বউকে এবং ভাবিকে বললাম, এইসব আত্মীয় স্বজনই আগের বার অশান্তি লাগিয়েছে আম্মাকে বুদ্ধি দিয়ে, এখন অশান্তি লাগাতে এসেছে তোমাদেরকে বুদ্ধি দিয়ে। এদের আসলে মনটাই কলুষিত, একটা সাদা মনের বড় অভাব। আম্মা তার পুত্রবধূরা সবই বুঝতে পারল। আম্মা ধীরে ধীরে সুস্থ হয়েছেন, কিন্তু আগের মতো নয়। লাঠিতে ভর দিয়ে হাঁটেন কোনোভাবে। আমার আর ভাইয়ার দুজনের সাথেই থাকেন। আত্মীয় স্বজন, প্রতিবেশী কারোর সাথে আগের মতো মেশেন না, নিজের বুদ্ধিতে চলেন। আম্মাও উপলব্ধি করতে পেরেছেন যে ওদের আসলেই সাদা মনের অভাব, সবসময় অন্যের অশান্তি কামনা করে। আমরা ভালোই আছি এখন, ওইসব কলুষিত মনের লোকগুলোকে পেছনে ফেলে। এই লোকগুলো যে শুধু আমাদের ফ্যামিলিতে আছে এমনটা নয়, এমন কলুষিত মানসিকতার লোক সবার ফ্যামিলিতে আছে এবং সব জায়গায় অশান্তি করে। ওদেরকে এড়িয়ে চলে সাদা মনের লোকদেরকে গ্রহণ করবেন।